স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির শিক্ষার্থীরা। বিকেলের মধ্যে ঘোষণা না এলে ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির ডাক। আমদানির পরও থামছে না চাল নিয়ে চালবাজি। পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে অস্থিরতা, কড়া তদারকির দাবি। শুরু হলো ভাষার মাস। অগোছালো ভাবেই পর্দা উঠছে অমর একুশে গ্রন্থমেলার। বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এবং বিপিএল এর লিগ পর্ব শেষ হচ্ছে আজ। প্রথম ম্যাচে খুলনার সাথে লড়বে ঢাকা, শেষ ম্যাচে মুখোমুখি হবে চিটাগং বরিশাল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। এরই মধ্যে অনশনে বসা অধিকাংশ শিক্ষার্থীরাই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তবুও দাবি আদায়ে অনড় অবস্থান ধরে রেখেছেন তারা। সময় বেঁধে দিয়েছেন বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে বিশ্ববিদ্যালয় গঠন সম্পর্কিত 7 দফা দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বারাস্তাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীরা বলছেন যে কোনো মূল্যে 7 দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে। যতক্ষণ এই ঘোষণা না আসবে ততক্ষণ আন্দোলন চলবে। দর্শক, এবার সরাসরি জানবো তিতুমির কলেজের পরিস্থিতি। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, অনশন সহ অন্যান্য কর্মসূচি থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে কি বলছে তারা, এবং সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। এই মুহূর্তে সরকারি তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে থেকে যুক্ত হচ্ছি। আপনারা জানেন যে গত 4 দিন ধরে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশন করছেন এবং ইতিমধ্যেই কিন্তু 3 জন শিক্ষার্থী তারা কিন্তু মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন গুরুতর অসুস্থ হয়ে। এবং আপনি যেটি বলছিলেন যে তাদের 7 দফা দাবি এবং 7 দফা দাবি তাদের বেশ কিছু যৌক্তিক দাবি রয়েছে। সেই যৌক্তিক দাবিগুলো কিন্তু একটি বড় দাবি হচ্ছে তিতুমির কলেজকে তারা বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে চায়। এবং আমাদের সামনে তিতুমির কলেজের রিসার্চ ক্লাবের সভাপতি আছে, আমরা তার কাছে জানতে চাই যে যদি তাকে আমি জিজ্ঞেস করি যে একটি পয়েন্ট উনি ব্যাখ্যা করবেন যে কেন আপনি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চান। আচ্ছা দেখেন, বিশ্ববিদ্যালয়ের কাজ আসলে কি? বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জ্ঞান সৃষ্টি করা। তো সেক্ষেত্রে জ্ঞান সৃষ্টি করার অন্যতম মাধ্যম হচ্ছে গবেষণা। আমাদের বাংলাদেশে যে পাবলিক যে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো তো যে গবেষণা খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়, 800 কোটি টাকা বাজেট সেখানে বরাদ্দ দেওয়া হয়। আমাদের তিতুমির কলেজ বা এই পর্যায়ে যে কলেজগুলো আছে সেখানে একটা সিঙ্গেল মানিক একটা টাকাও কিন্তু সেখানে বরাদ্দ দেওয়া হয় না। তো যেখানে হচ্ছে ইউনিভার্সিটি পর্যায়ে শিক্ষা দেওয়া হয় কিন্তু গবেষণা বা এই পর্যায়ে কাজের জন্য কোনো বাজেট বরাদ্দ নাই, কোনো কার্যক্রম নাই। সেক্ষেত্রে এটা রেখে আসার দরকারটা কি? তো ধন্যবাদ আলীকে। আলী যে কথাটি বলছিলেন যে গবেষণাগারের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় বাজেট পেলেও সরকারি কলেজ বাজেট পায় না। আমরা আজকে কর্মসূচি সম্পর্কে আসলে জানতে চাই। কর্মসূচি সম্পর্কে তিতুমির ঐক্যের সহায়ক কমিটির সদস্য রনি আমাদেরকে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবে। রনি, আপনাদের কর্মসূচি সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, আমরা হচ্ছে রাষ্ট্রপক্ষের জন্য অনেক দিন ওয়েট করেছি যে তারা কি সিদ্ধান্ত দেয়। আমার ভাইয়েরা হচ্ছে অনশনে আছে এবং হচ্ছে এই অনশন প্রায় হচ্ছে আমাদের 60 ঘন্টা পার হয়েছে। সেই অনশনের প্রেক্ষিতে তাদের যে হচ্ছে ভূমিকা সেটি খুবই নিন্দাজনক, যে হচ্ছে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেনি এবং আমাদের সাথে তারা আলোচনায় বসতে পারেনি। তাই আমরা হচ্ছে আজকে বিকাল 4টা পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে যদি তারা কোনো রকম হচ্ছে সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কালকে থেকে বারাসাত টু হচ্ছে নর্থ সিটি ব্লকের কর্মসূচিতে যাব এবং সেই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে। এবং আজকের যে হচ্ছে বিকাল 4টা পর্যন্ত আমরা যে ওয়েট করছি তাদের জন্য, এর পরবর্তী সময় ইজতেমার জন্য হচ্ছে আমরা কালকে 11টা পর্যন্ত হচ্ছে আন্দোলনটাকে। ধন্যবাদ। যে কথাটা রনি বলছিলেন যে তারা হচ্ছে ইজতেমার জন্য এই ব্যাপারটিকে হচ্ছে তারা কনসিডার করছেন। তো সরকারি তিতুমির কলেজ সরকারি তিতুমির কলেজের প্রধান ফটক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ।
আমদানির প্রভাবে পাইকারিতে চালের দাম কমতে শুরু করলেও খুচরা বাজারে থেমে নেই চালবাজি। আগের বাড়তি দামেই বিক্রি করছে খুচরা বিক্রেতারা। তারা বলছেন খুচরায় এর প্রভাব পড়তে সময় লাগবে অন্তত 10 দিন। তবে উৎপাদন পর্যায় থেকে তদারকি না করলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন কৃষি গবেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার চলতি অর্থ বছরে 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। মিয়ানমার, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে এসব চাল কেনা হচ্ছে। শুল্ক ছাড় দেয় বেসরকারি পর্যায়েও আমদানির গতি বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে সরকারি ও বেসরকারিভাবে এখন পর্যন্ত মোট 3,29,000 টন চাল আমদানি করা হয়েছে। আর তাই এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে। বস্তা 150 টাকা কমছে, কিন্তু খুচরা যারা কমাই যাচ্ছে না। খুচরা যারা নিয়ে আমাদের কাছে বেস্ট আছে, যারা ঢাকা শহরের বাজারে দোকানে ওরা কেজি প্রতিতে 8-10 লাভ করে। 75-76 টাকা যে মিনিকেট, এগুলো 71-72 টাকা দিতে হয়েছে। ইন্ডিয়াতে যে চালটা আসে আশা থেকে মানুষের চালটা খাচ্ছে না, ইন্ডিয়ান চালটা ভালো হচ্ছে, এটা ইন্ডিয়ান চালটা খাইতেছে, মানে বাজারটা এখন বাড়তি নাই। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য মতে গত এক সপ্তাহে মোটা চালের দাম কেজি প্রতি 2 টাকা কমে 54 থেকে 56 টাকায় নেমেছে। মাঝারি মানের চালের দাম কমেছে 2 টাকা, বিক্রি হচ্ছে 58 থেকে 65 টাকায়। তবে সরু চালের দাম 70 থেকে 85 টাকায় স্থিতিশীল রয়েছে। আরো থেকে আরো 2 সপ্তাহ আগে যে দামে আনছি এখন ওই দামে আনছি। শুধু কিছু কিছু চালের দাম একটু কম বলতে আপনার ইন্ডিয়ান নাদির চালের দাম একটু কম পাওয়া যায়, 1 টাকা 2 টাকা এরকম কম। তারা ওখানে বলছে এখনই কমে গেছে, কিন্তু তারা খুচরা বাজারে কমে ছাড়ছে না। তারা হয়তো ওই যে 50 পয়সা 1 টাকা করে কমাইতেছে, তবে এটা হয়তো কিছুদিনের ভিতরে আরো কমবে। আগে যেটা আছে বর্তমানে আমরা ওই দামই কিনতেছি। আগে তো 65 টাকা 70 টাকা পর্যন্ত চলতে ওইরকমই চলে। যে কোনো পরিস্থিতিতে বাজার স্বাভাবিক রাখতে উৎপাদন পর্যায় থেকে বাজার তদারকি না করলে কোনোভাবেই সুফল মিলবে না ভোক্তা পর্যায়ে। কৃষি বিভাগ বলে যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ চালে। আমরা যে পরিমাণে চাল উৎপাদন করি সেটা যদি আমরা নিজেরা খাই তাহলে আমাদের ইম্পোর্ট করা লাগবে না। গুটি কয়েক স্পেশাল কিছু চাল আমরা দেশেতে বাইরে থেকে আনতে হতে পারে। যারা স্টোর করে রাখে তাদের উপরে নির্ভর করে যখনই চালটাকে তারা ইচ্ছাকৃতভাবে দাম বাড়ায়, এবং এটা হচ্ছে দুর্বল জায়গাটাই হচ্ছে আমাদের মার্কেটিং ব্যবস্থাপনার উপরে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের কোনো মেঘলা আকাশ আর ঘন কুয়াশায় জবুথবু উত্তরের জেলা পঞ্চগড়। হিম বাতাসে অনুভূত হচ্ছে তীব্র শীত। গত 4 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এই জেলায়। রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে 6টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এদিকে কুয়াশার কারণে প্রায় 10 ঘন্টা বন্ধ ছিল তলোদিয়া পাচুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। বিস্তারিত জানাচ্ছেন বুশরা জাহান। তীব্র শীতের কারণে পঞ্চগড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের কর্মজীবী মানুষ। ঠান্ডা করতেছে, গাড়ির হ্যান্ডেলেতে ধরা যাচ্ছে না, ফ্যান চালাচ্ছি, কিভাবে কি করা যাবে? আজকে একটু বেশি শীত মনে হচ্ছে, কুয়াশা অনেক পড়ছে। ঠান্ডার জন্য তো কাজে করতে পারি না। প্রচুর ঠান্ডা পঞ্চগড়ে, এমন ঠান্ডা লোকে একদম অবস্থা খারাপ। রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে 6টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত 25 জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল 7টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী মোড়ে 2টি বাস, 1টি ট্রাক ও পিকআপ এবং কাভার্ড ভ্যান একে অপরকে ধাক্কা দেয়। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কুয়াশা কেটে গেলে প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত 12টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এতে দুর্ভোগে পড়েন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন। অনেককে এ সময় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিতে দেখা যায়। বুশরা জাহান, মোহনা সংবাদ। এবার অমর 21-এর খবর।
শুরু হলো বাঙালির ভাষার মাস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে রাষ্ট্রভাষার দাবি প্রতিষ্ঠিত হয় বাঙালির জাতীয় জীবনে। বাঙালি তার ভাষাভিত্তিক পরিচয় লাভ করে এই মাসে আত্মত্যাগের মাধ্যমে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতি স্মরণের মাস ফেব্রুয়ারি। বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই বাঙালি জাতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ভালোবাসা জানায় ভাষা শহীদদের প্রতি। আজ শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। বিকেল ৩টায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো এবারও মেলা হবে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে। এবারে প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবারের বই মেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নেবে 609টি। মোট প্যাভিলিয়ন থাকবে 37টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 1টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ 36টি থাকবে। মেলাতে খুব জাঁকজমক হবে, স্টলও বেশি আছে, লোকজনও ভিড় হবে। আমাদের বাঙালি সত্তার এই বইমেলাটি আসলেই খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখে, বিশেষ করে পাঠক তৈরিতে। আমরা সবাই আশাবাদী মেলাটা সফল সমৃদ্ধভাবে সে আগের মতোই আমরা যেন উদযাপন করতে পারি। দর্শক, এবার সরাসরি জানবো বইমেলার প্রস্তুতি উদ্বোধনের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, বিকেলে তো বইমেলার উদ্বোধন, তো সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? সোনিয়া যেমনটি বলছিলেন, এবারে বইমেলায় কিন্তু 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি কিন্তু বছর ঘুরে আবারও বাঙালির মিলন মেলা, যে অমর একুশে গ্রন্থমেলা, সেটি আজকে পর্দা উঠছে এবং আজকে বিকাল ৩টায় প্রফেসর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বইমেলা উদ্বোধন করবেন। এবং ইতিমধ্যে কিন্তু বইমেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বিভিন্ন স্টল কিন্তু ইতিমধ্যে সাজানো হয়েছে এবং কিছু কিছু স্টলের নির্মাণের কাজ শেষ মুহূর্তে রয়েছে। এবং বিকাল ৩টায় অমর একুশে গ্রন্থমেলার দুয়ার খোলার পরেই কিন্তু আবারও লেখক, পাঠক, প্রকাশক এবং দর্শনার্থীদের পদচারণায় কিন্তু মুখর থাকবে পুরো মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। এবারে বইমেলায় একটু ব্যতিক্রম আনা হয়েছে। এবারে বইমেলায় মূল প্রতিপাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ নির্মাণ, এটি থাকছে এবারে বইমেলার মূল প্রতিপাদ্য বিষয়। এবং এবারে কিন্তু জুলাই চত্বর থাকছে এবং এবারের মেলায় কিন্তু স্টলের সংখ্যা বাড়ানো হয়েছে। মেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছেন এবং গত বছর যেটি ছিল 635। পাশাপাশি এবারে কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি, সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকছে 609টি প্রতিষ্ঠান এবং মোট 37টি প্যাভিলিয়ন এবং 36টি থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকে মাত্র 1টি প্যাভিলিয়ন। 1 ফেব্রুয়ারি থেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বইমেলা এবং বিশেষ দিনগুলোতে সকালেও কিন্তু উন্মুক্ত থাকার কথা রয়েছে। সেটি হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 1 ফাল্গুন সহ বিশেষ দিনগুলোতে সকাল 8টায় বইমেলার দুয়ার উন্মোচন হওয়ার কথা রয়েছে। এবারে কিন্তু একটু যদি বলি, সেটি হচ্ছে টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিক প্লান্ট এবং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অংশে মোট 4টি প্রবেশ পথ থাকবে এবং মেলার নিরাপত্তায় 24 ঘন্টা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে। তো সব মিলে যদি আমি বলি যে মেলার কিন্তু যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। অল্প কিছুক্ষণ পরেই মেলা উদ্বোধন হবে এবং মেলা উদ্বোধন হওয়ার পরে আমরা যেটি বরাবরই দেখি যে লেখক, পাঠক, প্রকাশক এবং দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে মেলা প্রাঙ্গণ। আমরা এবারও তেমনটি আশা করছি। তো আমার কাছে অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের এই অংশ থেকে এই ছিল সবশেষ তথ্য। সোনিয়া। শামীম, আপনাকে ধন্যবাদ। এবার বিপিএল প্রসঙ্গ। একাদশ বিপিএল এর গ্রুপ পর্বের শেষ দিন আজ। শেষ দিনে উত্তাপ থাকবে প্লে অফে যাওয়ার লড়াই নিয়ে। দিনের শুরুতে বাঁচা মরার মাঠে নামবে খুলনা টাইগার্স। দুপুর 1টায় তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। তাদের ম্যাচের দিকে চেয়ে থাকবে দুর্বার রাজশাহী।
খুলনার হার কপাল খুলে দেবে তাদের। আর এই ম্যাচে মেহেদী মিরাজরা জিতলে শেষ 4-এ চলে যাবে তাদের পয়েন্ট। দর্শক, মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী কাজী পাপ্পু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। পাপ্পু, বিপিএল এর লিগ পর্ব প্রতিপক্ষ হিসেবে খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল কোন কোন দলে গিয়ে আছে জানাবেন? বললেন যে প্রথম ম্যাচ যেটি হবে সেটা হলো খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালস। ইতিমধ্যে টস হয়ে গেছে, টসে কিন্তু ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ক্যাপিটালসের আসলে এইবারের টুর্নামেন্টে আর হারানোর কিছু নেই, আজকে তাদের লাস্ট ম্যাচ। আজকে ম্যাচটি তারা চাইবে যে জিতে শেষ করতে, কিন্তু ইম্পর্টেন্ট হলো খুলনা টাইগার্সের জন্য আজকে এই ম্যাচটি, কারণ খুলনা টাইগার্সকে যদি পরবর্তী রাউন্ড অর্থাৎ এলিমিনেটের দল হিসেবে মাঠে যেতে হয় তাহলে আজকের ম্যাচ কিন্তু তাদেরকে জিততে হবে, কারণ এই ম্যাচে তাদের যে পয়েন্ট টেবিল রয়েছে, তাদের পয়েন্ট টেবিলে তারা কিন্তু এখন পঞ্চম স্থানে রয়েছে, অর্থাৎ 10 পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে রয়েছে। তাদের উপরে শুধু রয়েছে দুর্বার রাজশাহী, যাদের পয়েন্ট 12। দুর্বার রাজশাহী কিন্তু তাদের প্রত্যেকটা ম্যাচ শেষ হয়েছে, অর্থাৎ চিটাগং যে 4টা দল, এখন 3টা দল কোয়ালিফায়ার রাউন্ড এবং এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করেছে, সেই 3টা দল হলো ফরচুন, বরিশাল, রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস। এখন চতুর্থ দলটি কে যাবে, সেটা কি দুর্বার রাজশাহী নাকি খুলনা টাইগার্স? খুলনা টাইগার যদি আজকে ম্যাচ জিতে তাহলে দুর্বার রাজশাহী সমান পয়েন্ট তাদের হয়ে যাবে, এবং পয়েন্ট সমান হলে তাদের নেট রান রেট অনেক বেশি। আমি দেখেছি যে দুর্বার রাজশাহী কিন্তু -1 পয়েন্ট সামথিং আর তাদের নেট রান রেট, আর খুলনা টাইগার্স কিন্তু প্লাসে রয়েছেন, অর্থাৎ তারা একটা ভালো অবস্থান রয়েছে। শুধু তাদের আজকে ম্যাচটা জিততে হবে, ভালোভাবে জিততে হবে। যদি জিততে পারে তাহলে কিন্তু তারা এলিমিনেটরের চতুর্থ দল হিসেবে উঠে যাবে। এখন এলিমিনেটরে যাওয়ার পর তাদের সাথে খেলা কার হবে, সেক্ষেত্রে হতে পারে রংপুর রাইডার্স, হতে পারে চিটাগং কিংস। চিটাগং কিংস আজকে দুপুর সন্ধ্যা 6:30টায় তাদের লাস্ট ম্যাচ খেলতে নামবে ফরচুন বরিশালের বিপক্ষে। এই ম্যাচটি কিন্তু চিটাগংয়ের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, তারা যদি এই ম্যাচটি জিততে পারে তাহলে সরাসরি কোয়ালিফায়ারে খেলতে পারবে, অর্থাৎ কোয়ালিফায়ারে খেলতে পারলে তারা কিন্তু 2টা ম্যাচ পাবে। সেক্ষেত্রে কীভাবে হয়, কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ যদি তারা ফরচুন বরিশালের সাথে খেলে তাহলে কিন্তু ওই ম্যাচটা যদি হেরে যায় তারা কিন্তু দ্বিতীয় একটা সুযোগ পাবে এলিমিনেটর রাউন্ডে গিয়ে। অর্থাৎ চিটাগং কিংস আজকে চাইবে এই ম্যাচটা জিতে তারা কোয়ালিফায়ারের সেকেন্ড দল হিসেবে দলে বিপিএলে থাকতে। তাহলে সেক্ষেত্রে যদি চিটাগং কিংস আজকে জিতে যায় তাহলে এলিমিনেটরে চলে যাবে রংপুর রাইডার্স। তো সোনিয়া, এই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেন্ট মার্টিনে পর্যটকরা ভিড় করেন বছর জুড়ে, আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটন আসেন এখানে। তাই ভরা মৌসুমে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ হলে লোকসান গুনতে হবে পর্যটন ব্যবসায়ীদের। কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে সরকার যদি ভ্রমণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবার দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় এবার 3 ইসরায়েলি জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটকে থাকা 183 জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ফিলাডেলফিয়া বিমান বিধ্বস্তের ঘটনায় 6 জন নিহত হয়েছেন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় চলছে বন্দি বিনিময় চুক্তি। এ চুক্তির প্রথম ধাপের চতুর্থ দফায় আজ 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবার কথা জানিয়েছে হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারগুলোয় আটকে থাকা ফিলিস্তিনিদের মধ্যে 183 জনকে মুক্তি দেবার কথা রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে তাদের মুক্তি দেবে ইসরায়েল। 183 ফিলিস্তিনি বন্দির মধ্যে 18 জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। 54 জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। এর মধ্যে 11 জনকে 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে কমপক্ষে 2500 শিশু। এই শিশুদের একটি বড় অংশ ইসরায়েলি হামলায় আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 15 মাসের হামলা চলাকালীন সময় যুক্তরাষ্ট্রের 4 জন চিকিৎসক গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। বৃহস্পতিবার তাদের সাথে জাতিসংঘের মহাসচিবের এক বৈঠকে এ সকল তথ্য সামনে আসে।
অন্যদিকে ওয়াশিংটনের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার ফিলাডেলফিয়ায় একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ মোট 6 জন আরোহী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে যাত্রীদের মধ্যে একজন শিশুও ছিল, তবে তাদের কেউই বেঁচে নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আবারও খেলার খবর, ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হলো জ্যোতিরা। ক্যারিবীয়দের বিপক্ষে 5 উইকেটের ব্যবধানে হেরেছে লাল সবুজরা। ওয়ার্নার পার্কে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 104 রান করেছিল বাংলাদেশ নারীরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ 33 রান করেন নিঘার সুলতানা জ্যোতি। জবাব দিতে নেমে 5 উইকেট হারিয়ে 18 ওভার শেষের আগেই জয় তুলে নেয় স্বাগতিকরা। স্বাগতিকদের হয়ে গ্লাসগো 25 ও সাবিকা গজনভি 27 রান করেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির শিক্ষার্থীরা। বিকেলের মধ্যে ঘোষণা না এলে ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির ডাক। আমদানির পরও থামছে না চাল নিয়ে চালবাজি। পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে অস্থিরতা, কড়া তদারকির দাবি। শুরু হলো ভাষার মাস। অগোছালো ভাবেই পর্দা উঠছে অমর 21 গ্রন্থমেলার। বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এবং বিপিএল এর লিগ পর্ব শেষ হচ্ছে আজ। প্রথম ম্যাচে খুলনার সাথে লড়বে ঢাকা। শেষ ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ও বরিশাল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।